তো একদিনে তৈরি হয়, যুগের পর যুগ ধরে ভারতবর্ষ তৈরি হয়েছে এবং ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই ভারতবর্ষে বহু মানুষ এসেছে। কেউ যুদ্ধ করতে এসছে, কেউ বাণিজ্য করতে এসছে, কেউ ভ্রমণ করতে এসছে এই ভারতবর্ষে। ৩,৫০০ বছর আগে আর্যরা মধ্য এশিয়া থেকেই ভারতবর্ষে এসেছিল। তারপর সব হুল, পাঠান, মোগল, বিভিন্ন জাতির মানুষ, ধর্মের মানুষ এই ভারতবর্ষে এসেছিলেন এবং পরবর্তীকালে ইংরেজরাও এসেছিলেন ভারতবর্ষে। কিন্তু খেয়াল করে দেখুন, যারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে থেকে গিয়েছিলেন, এই দেশকে ভালোবেসে থেকে গিয়েছিলেন, এখানেই বসতি স্থাপন করেছিলেন, এখানেই দেহ রেখেছিলেন, তারাই কিন্তু পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ভারতবাসী। আর যারা ভারতবর্ষকে লুট করে চলে গিয়েছিল তারা ভারতবাসী। যেমন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা চলে গিয়েছিল, এবং অনেকে এসেছিল, এসে লুট করতে এসেছিল, চলে গিয়েছিল। কিন্তু যারা এসে ভারতবর্ষে থেকে গিয়েছিলেন তারাই ভারতবাসী। ফলে ভারতবর্ষে বিভিন্ন ভাষা ভাষী, ধর্ম, বিভিন্ন জাতির একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাই কবি লিখেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ভাষার মানুষ আছে, বিভিন্ন জাতির মানুষ আছে, তাদের নিজস্ব ধর্ম আছে, বিভিন্ন আচার আছে, উপাচার আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে। সেইগুলোই ভারতবর্ষে একটা বৈচিত্র্যতা তৈরি করেছে, একটা বিভিন্নতা তৈরি করেছে। এবং এই বিভিন্নতার মধ্যে মিলন অর্থাৎ সম্প্রীতির যে চেষ্টা, সেটা ভারতবর্ষে অতীত থেকেই মহান মানুষরা করে গেছে। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের চেষ্টা, অর্থাৎ বিভিন্নতার মধ্যে মিলনের একটা ক্ষেত্র প্রস্তুত করা, একটা সম্প্রীতি প্রস্তুত করার চেষ্টা কিন্তু ভারতবর্ষের মহান মানুষরা চিরকাল করে গেছে। একদল এটা ভাঙার চেষ্টা করেছে, আর বেশিরভাগ মানুষই এই সম্প্রীতিকে ধরে রাখার চেষ্টা করেছে। এটা স্বাধীনতার আগে থেকেও ছিল, স্বাধীনতার পরবর্তীকালেও ছিল। তো এই আজকের এই সভা সেই সম্প্রীতি ধরে রাখার জন্য, সেই সম্প্রীতির বাতাবরণকে আরো সুদৃঢ় করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। কারণ এই ভারতবর্ষে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারে আছে, তারা সমাজের এই যে পরম্পরা, এই যে কৃষ্টি, এই যে সংস্কৃতি, এই যে সম্প্রীতি, এই যে মিলনের যে ক্ষেত্র, সেটাকে ভেঙে দিতে চায়। আর তার প্রতিবাদেই কিন্তু এই সভা আজকে আয়োজন করা হয়েছে। এই সভার আয়োজক হচ্ছে আপনাদের সকলের পরিচিত, আমাদের পরিচিত অধ্যাপক ডক্টর ওয়াহিদুল হক সাহেব। তিনি আছেন, তার ডাকে আপনারা এসেছেন। এবং এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী যে মঞ্চ, তার যারা কর্মকর্তারা রয়েছেন, আলমগীর থেকে শুরু করে যারা বিশিষ্ট মানুষরা এই কমিটির মধ্যে রয়েছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা, আমার সালাম, আমার প্রণাম জানাই। আমার সামনে যারা বসে আছেন, কয়েক হাজার মানুষ এসেছেন, আরো আসছেন, যারা এই সভাকে সার্থক করার জন্য আসছেন, যারা ভারতবর্ষের এই সম্প্রীতিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন, যারা ভারতবর্ষের এই যে মিলনের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আসছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা, সালাম এবং প্রণাম। দেখুন, এই যে ভারতবর্ষ, এই যে বৈচিত্র্যতা, আমি একই বললাম যে ভারতবর্ষ একদিনে তৈরি হয়নি, যুগের পর যুগ ধরে তৈরি হয়েছে। তাই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ভাষার মানুষ আছে, বিভিন্ন জাতির মানুষ আছে। তাহলে এই বিভিন্নতার মধ্যে একটা ঐক্য সাধনের চেষ্টা আমাদের করতে হয়। কারণ আমরা সমাজকে ধরে রাখতে চাই, আমরা সমাজকে সুন্দর রাখতে চাই, আমরা সমাজে একটা
সুন্দর পরিবেশ থাকুক, যে পরিবেশের মধ্যে আমাদের সন্তানরা বড় হয়ে উঠবে, আমরা সেই সমাজ ব্যবস্থা চাই। আমরা চাই শান্তি, আমরা চাই সমন্বয়, আমরা চাই মেলবন্ধন, আমরা চাই প্রগতি। এটা আমরা সামাজিক ভাবে চাই, আর সেভাবেই তো সমাজ তৈরি হয়ে আছে। আজকে দেশ স্বাধীন হয়েছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, ভারতবর্ষের সংবিধান যারা তৈরি করেছিলেন, যে বিশিষ্ট মানুষরা, ভারতবর্ষের এই অতীত ঐতিহ্যকে মাথায় রেখে তারা ভারতবর্ষকে দিয়েছিল গণতন্ত্র, দিয়েছিল ধর্মনিরপেক্ষতা। আমাদের সংবিধানের মূল, আমরা সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক একটি প্রজাতন্ত্র, একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমাদের প্রিয়াম্বলে সে কথাই লেখা আছে। তাহলে অনেক ভাবনা চিন্তা করে ধর্মনিরপেক্ষতা সংবিধানের মধ্যে তারা দিয়েছিলেন। কারণ হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্ম তাদের নিজস্ব নিজস্ব আচার আছে, উপাচার আছে, সেগুলো তারা স্বাধীনভাবে পালন করবে, সরকার নিরপেক্ষ থাকবে, প্রতিটি ধর্মের প্রতি সরকারের সমান দৃষ্টি থাকবে, প্রতিটি ধর্মের মানুষ যাতে তার নিজস্ব ধর্ম পালন করতে পারে তার উপযুক্ত পরিকাঠামো পরিবেশ সরকার বজায় রাখতে পারে। এটাই আমাদের দেশ। আমরা এটা নিয়ে ছোটবেলা থেকে জেনে বুঝে বড় হয়েছি, কিন্তু সেই জায়গাটাকে আজকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। সংবিধানের এই মূল স্তম্ভগুলোকে তারা চুর চুর করে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষে মানুষের গণতন্ত্র আক্রান্ত হয়েছে, আজকে ধর্মনিরপেক্ষতাকে তছনছ করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেটাকে ভেঙে চুরমার করার চেষ্টা করছে। মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করা, বিদ্বেষ তৈরি করা, ঘৃণা তৈরি করা, ধর্মের সাথে ধর্মের লড়াই লাগিয়ে দেওয়া ভারতীয় জনতা পার্টি পরিকল্পিতভাবে আমাদের সমাজের মধ্যে এগুলো করছে। আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা কেউ সরকারে থাকি, কেউ বিরোধী দলে থাকি। বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটা স্বাভাবিক। সরকারের কোন উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন তুলতে পারে, এটা স্বাভাবিক। কোন ডেভেলপমেন্টের বিকল্প কোন ভাবনা দিতে পারে, এটা স্বাভাবিক। রাজনৈতিক লড়াই তো নীতির হবে, ডেভেলপমেন্টের হবে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হয় যে আমরা এমন কোনো কথা বলতে পারি না, আমরা এমন কোনো ধারাভাষ্য দিতে পারি না, আমরা এমন কোনো পদক্ষেপ রাজনৈতিক দল বা নেতা হিসেবে নিতে পারি না যেটা ভারতবর্ষের যে আবহমান কাল ধরে যে সামাজিক যে স্থিতি আছে, যে ভারসাম্য আছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ আছে, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। এটা আমরা কখনো করতে পারি না। আমরা এমন কোনো বক্তব্য রাখতে পারি না, আমরা এমন কোনো পদক্ষেপ করতে পারি না রাজনৈতিক দল হিসেবে, নেতা হিসেবে, যেটা আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, যে প্রিয়াম্বেল, সেটাকে হিট করে, সেটাকে ভেঙে দেয়। বিজেপি সেটা করছে। আজকে তাই এত অসন্তোষ তৈরি হচ্ছে, এত আশঙ্কা তৈরি হচ্ছে, এত আতঙ্ক তৈরি হচ্ছে ভারতবাসীর মনের মধ্যে। ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, অমিত শাহ আছেন, আমি বলেছি স্বাধীনতার পর এই রকম রাষ্ট্রনেতা, এই রকম কৌশলী উন্নয়ন বিমুখ রাষ্ট্রনেতা আগে কখনো ভারতবর্ষে আসেনি। আগে যারা ভারতবর্ষে এসছে তারা বিভিন্ন মৌলিক ডেভেলপমেন্ট উন্নয়ন করেছেন, যেগুলো একেবারে ভারতবর্ষের মানুষের আর্থিক সামাজিক পরিবর্তনের সহায়ক হয়, এবং সেই ডেভেলপমেন্টের ছোঁয়া একেবারে ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে পৌঁছয়। কিন্তু খেয়াল করে দেখবেন 2014 সাল থেকে আজ পর্যন্ত 11 বছর নরেন্দ্র মোদী এমন কোন প্রকল্প চালু করতে পারেননি ভারতবর্ষে যেটা ভারতবর্ষের সমস্ত মানুষকে স্পর্শ করে। কোন প্রকল্প নেই। বরঞ্চ 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে 3.5 বছর বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, সবার মাটির বাড়িকে পাকা করা,
3.5 বছর বন্ধ করে দিয়েছে, কিন্তু নিজস্ব উদ্যোগে এমন করে প্রকল্প নরেন্দ্র মোদী আনতে পারেনি মৌলিক, যেটা ভারতবর্ষের সব মানুষের কাছে পৌঁছয়। তাই নরেন্দ্র মোদীরা কৌশল নিয়ে চলে। আমি বলেছি কৌশলী প্রধানমন্ত্রী, কৌশল নিয়ে চলে। অমিত শাহ কৌশল নিয়ে চলে। কি কৌশল? যে ভারতবাসীকে আমরা সব সময় এমন ব্যতিব্যস্ত করে রাখবো, এমন বিড়ম্বনার মধ্যে রাখবো, এমন অস্থিরতার মধ্যে রাখবো, এমন অনিশ্চয়তার মধ্যে রাখবো যে ভারতবাসী কখনোই আমাদের থেকে কোনো ডেভেলপমেন্ট চাওয়ার ফুরসত পাবে না, সুযোগ পাবে না। তাই একটার পর একটা কর্মসূচি ওরা আনে যাতে ভারতবাসীকে ছুটতে হয়। যেমন নোটবন্দি করেছিল নরেন্দ্র মোদী 2016 সালে, নোটবন্দি করলো। আপনারা কোটি কোটি মানুষ ভারতবর্ষে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছিলেন। আপনার সামান্য টাকা সেটাকে বদল করে নেওয়ার জন্য ব্যাংকে লাইন দিয়েছিল ভারতবর্ষের কোটি কোটি মানুষ। কি বলেছিল নরেন্দ্র মোদী? বলেছিল জাল টাকা ধরবো, সন্ত্রাসবাদ দমন হয়ে যাবে এর ফলে। সেই নোটবন্দির ফলে জাল টাকা ধরতে পারেননি এবং সন্ত্রাসবাদ দমন তো হয়নি। উড়ি থেকে পাঠানকোট, পাঠানকোট থেকে পহেলগাঁও, পুলওয়ামা এবং আমাদের দিল্লি রাজপথ সম্প্রতি সন্ত্রাসবাদী হানায় সাধারণ মানুষের জীবন গেছে, সন্ত্রাসবাদ দমন হয়নি। কিন্তু নোটবন্দির সময় 100 জন মানুষের মৃত্যু হয়েছে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদী ছুটিয়েছিলেন। আবার বললেন আধার কার্ড করুন, আধার কার্ড না হলে জীবন বাঁচবে না। আপনি আবার লাইনে দাঁড়ালেন আধার কার্ড করতে। ভারতবর্ষের লক্ষ কোটি মানুষ আধার কার্ড করে নিল। তারপর বললো ব্যাংকের সাথে লিঙ্ক করান, আপনি করলেন। তারপর বললো গ্যাসের সাথে লিঙ্ক করান, আপনি করলেন। তারপর এসআইআর এর সময় আজকে বলছে আধার কার্ড চলবে না, ওটার কোনো ভ্যালু নেই, ওটা আপনার কোনো পরিচয়পত্র না, কিন্তু আপনাকে ছুটিয়েছিল। আবার দেখুন কখনো বলছে এনআরসি করব, কখনো সি এর কথা বলছে। সমস্ত হচ্ছে ভারতবাসীকে অনিশ্চয়তার মধ্যে ফেলা। এখন আবার এসআইআর চালু করেছে। অল্প সময় 2 মাস 2.5 মাসে এসআইআর। পশ্চিমবঙ্গে 7,63,00,000 নাম ছিল ভোটার তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এত কম সময় এসআইআর করা যায় না, এর জন্য সময় দরকার। আপনারা 26-এর পর গিয়ে এসআইআর করুন, আমরা সহযোগিতা করব, মুখ্যমন্ত্রী বললেন। কারণ এই ভোটার তালিকার উপরে এই 24-এ লোকসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে নরেন্দ্র মোদী আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে সেই ভোটার তালিকা দিয়ে 26-এর ভোট হয়ে গেলে তারপর সময় নিয়ে এসআইআর করুন, আমরা সহযোগিতা করব, বাংলার মুখ্যমন্ত্রী বললেন। কারণ এত অল্প সময় এসআইআর করলে অনেক গরিব মানুষ, অনেক দরিদ্র মানুষ তথ্য প্রমাণের অভাবে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবে না। ভোটার তালিকায় নাম তুলতে পারবে না ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল বহু মানুষ যারা 24 পরগনা নদিয়া জুড়ে উদ্বাস্তু কলোনি করে আছে। এরকম অনেক মানুষ নাম তুলতে পারবে না। অর্থাৎ 67 জন 100 জনের মধ্যে হাসপাতালে জন্মাতো আর 33 জন জন্মাতো বাড়িতে। তাহলে যেখানে অর্ধেক মানুষ বাড়িতে জন্মাতেন আজ 20 বছর আগে, তারা বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? আমরা তাই বললাম যে দরিদ্র মানুষ, একটা দরিদ্র মানুষকে দাঁড় করালে দেখবেন যে 11টা যে দলিল ওরা চেয়েছে সেগুলো ওই দরিদ্র মানুষটা দিতে পারবে না একটাও। পাসপোর্ট তো বড় লোকের, সরকারি চাকরি তো যারা সরকারি চাকরি করে তারা। তাই আমরা বাধা দিয়েছিলাম, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি, আরো প্রতিবাদ জানাচ্ছি। একজনও প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই দিল্লি পর্যন্ত পৌঁছবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। ফলে আপনারা কেউ চিন্তা করবেন না, প্রকৃত ভোটারের নাম বাদ হবে না। এর জন্য আমরা 80,000 বুথে BLA 2 দিয়েছি। তারা নজর রেখেছে যে প্রকৃত ভোটার যেন প্রত্যেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে এবং সেটা জমা করে। আমরা সেটা নজর রাখছি। বিজেপি নানা কলা কৌশল করছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই যে শুভেন্দু অধিকারী বলল 1 কোটি রোহিঙ্গা বাদ হয়ে যাবে, 1.5 কোটি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বাদ হয়ে যাবে। আজকে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন বিরোধী দলনেতার কাছে একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? একটা খুঁজে পেয়েছেন?
বিহারে তো এসআইআর হলো, কতজন অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায়ের অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করেছেন, খুঁজে পেয়েছেন? এই বাংলায় খুঁজে পেয়েছেন? পাননি। কিন্তু বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তারা পরিকল্পিতভাবে এগুলোকে ছড়িয়েছে। কিন্তু আজকে তাদের কাছে জানতে চাই, কোথায় অনুপ্রবেশকারী আর কোথায় রোহিঙ্গা? তো এরা আসলে এই সমাজের এই যে সম্প্রীতি, এটাকে ভেঙে দিতে চায়। তাই সবসময় একটা বিদ্বেষ ছড়ানো। এটা স্বাধীনতার আগেও দেখা গেছে, যখন স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে লড়াই করছে দেশের স্বাধীনতার জন্য, 1905 সালে লর্ড কার্জন এই বাংলাকে দুটো টুকরো করে দেওয়ার পরিকল্পনা নিলেন ধর্মের ভিত্তিতে, যাতে হিন্দু মুসলমান আলাদা হয়ে যেতে পারে, যাতে স্বাধীনতা আন্দোলন দুর্বল হয়ে যায়। সেদিন ব্রিটিশরা এই চক্রান্ত করেছিল। কিন্তু পাশাপাশি আমি বলেছি যে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য চিরকালই মহান মানুষরা ছিলেন। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে আবার রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন 1905 সাল। তিনি এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে 1905 সালে একদিন হাঁটতে শুরু করলেন। হাজার হাজার মানুষ হেঁটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের পেছনে। তিনি রাখি পরিয়ে দিয়েছেন হিন্দুর হাতে, মুসলমানের হাতে। তিনি গেয়েছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মিছিল নিয়ে ঢুকে গিয়েছিল নাগপুরা মসজিদের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন দেখিয়েছিলেন এটাই সম্প্রীতি। ফলে সমাজ ভাঙার জন্য একদল লোক চিরকাল ছিল, আবার সমাজ গড়ার জন্য মহান মানুষরা চিরকাল ছিল। আজকেও এই সমাজ ভাঙছে শুভেন্দু অধিকারীরা, ঠিক রবীন্দ্রনাথের মতনই। সেদিন কিন্তু তিনি একই রকম ভাবে হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে জয়গান দিয়েছিলেন। আবার 2024 সালে একটা মন্দিরকে কেন্দ্র করে যখন দেশে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, আশঙ্কা তৈরি হয়েছিল, আবার বাংলার এই একজন মা এই হাজরা মোড় থেকে পার্সার্কাস পর্যন্ত হেঁটেছিলেন 2024 সালে। হাজার হাজার মানুষ হেঁটেছিল তার পেছনে। সেদিনও তিনি গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। তিনি ঢুকে গিয়েছিলেন মন্দিরের মধ্যে, তিনি ঢুকেছিলেন গির্জায়, তিনি ঢুকেছিলেন চার্চে, তিনি ঢুকেছিলেন মসজিদে। ঈশ্বর আল্লাহর কাছে তিনি আবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন, ঈশ্বর আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তোমরা আমাকে শক্তি দাও, আমি যাতে বাংলার হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে একজোট করে রাখতে পারি। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখানে কখনো বিভেদ তৈরি করা যাবে না, যতই চক্রান্ত বিজেপি করুক। এখানে কাজী নজরুল ইসলাম লিখেছেন গান সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। যিনি লিখেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা সেই বাংলায় বাস করি, এখানে বিভেদ তৈরি করা যায় না। আমরা কি করে বিভেদ করব? আমরা ছোটবেলা থেকে একসাথে হিন্দু মুসলমান, ছোট বাচ্চা আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করেছি, একে অপরের জীবন জীবিকার জন্য আমরা লড়াই করেছি, একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি, একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আমরা কি করে বিভেদ তৈরি করব? যতই চেষ্টা বিজেপি করুক, যতই চেষ্টা শুভেন্দু অধিকারীরা করুক, বাংলার যে সম্প্রীতি সেটা কখনো নষ্ট হবার নয়। কারণ বাংলার এটাই সংস্কৃতি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে কি হিন্দু কি মুসলমান, সব ধর্মের মধ্যে সম্প্রীতিকে নিয়ে থাকার মানুষের সংখ্যাটাই বেশি, শান্তি চায় সংখ্যাটাই বেশি, সম্প্রীতি চায়, মেলবন্ধন চায়, এই সংখ্যাটাই বেশি। একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ চাই সমাজের, এটাই স্বাভাবিক, এটাই সংখ্যাটা বেশি। কিন্তু কিছু মৌলবাদী আছে, এটা হিন্দু ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে, এটা এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। তারা পরিকল্পিতভাবে এই সম্প্রীতির বাইরে গিয়ে একটা ভাগাভাগির চেষ্টা করছে।
সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। আমরা ভাগাভাগি যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের সমাজ সুন্দর থাকতে পারে না। আজকে যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়, যদি মারামারি তৈরি হয়, যদি কাটাকাটি তৈরি হয়, আপনি ভেবে দেখতে পারেন যে আপনার পরিবার, আপনার ছোট বাচ্চা, আপনার পরিবারের মানুষ তারা কি করে সুস্থ থাকবে, কি করে নিশ্চিত থাকবে? আপনি কি করে সমাজের উন্নতির কথা ভাববেন? আমি বলছিলাম যে নরেন্দ্র মোদী সেই কৌশল নিয়েছে যে অনবরত ছুটিয়ে মারবে ভারতবর্ষের মানুষকে। দাঙ্গা লাগলে মানুষ ছুটবে, প্রাণ রক্ষা করার জন্য ছুটবে। এসআইআর করলে দলিল খুঁজবে, এসআইআর করলে বার্থ সার্টিফিকেট খুঁজে বেড়াবে, স্কুল সার্টিফিকেট খুঁজে বেড়াবে, নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে সে ভারতবাসী। তখন আর সে নরেন্দ্র মোদীর কাছে কোনো ডেভেলপমেন্ট চাইবে না। ভারতবর্ষের মানুষের তো এটা অধিকার সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া যে আপনি 14 বছরে, এই 11 বছরে আপনি কি কি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগ আপনাকে দেবে না, আপনাকে ছুটিয়ে মারবে আপনার অস্তিত্ব প্রমাণ করার জন্য। প্রধানমন্ত্রী আপনার কাছে চাইবে যে আপনি ডকুমেন্ট দেখান, তাহলে আপনি ভারতবর্ষে থাকতে পারবেন কি পারবেন না ওই ডকুমেন্ট দিয়ে বিচার হবে। আপনি তার কাছে ডেভেলপমেন্ট চাইবেন কি করে? এই হচ্ছে কৌশল। এই কৌশলের বিরুদ্ধে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। এবং আমরা যারা যে কোনো বিভিন্ন জায়গায় আমরা যারা বাস করি, আমাদের কিন্তু আমার প্রতিবেশী, আমার পাড়া, আমার বন্ধু, আমার আত্মীয়, প্রত্যেকের কাছে কিন্তু আমাদের এই বার্তাই দিতে হবে যে আমরা সম্প্রীতি নিয়ে থাকি। আমাদের মুখ্যমন্ত্রী সেই বাতাবরণই বাংলায় তৈরি করে রেখেছেন, সম্প্রীতির বাতাবরণ। আমরা সেটাকে বজায় রাখবো। যারা বলবে ভাঙনের কথা, জানবেন তারা শত্রু। যারা বলবেন একসাথে থাকুন, মিলেমিশে থাকুন, একসাথে সমাজ গড়ুন, একসাথে এগিয়ে চলুন, জানবেন আপনার বন্ধু। যে এসে বলবেন না আপনি চলুন, আপনাকে শক্তি দেব, কিন্তু ওদের বিরুদ্ধে লড়তে হবে, ওরা আমাদের ধর্মের মানুষ নয়, তাহলে জানবেন সে সমাজ ভাঙতে চাইছে। আমাদের বুঝতে হবে কারা কি চায়, বুঝতে হবে। বিজেপি আজকে পশ্চিমবঙ্গে এই ধর্মীয় বিদ্বেষ তৈরি করে ক্ষমতা দখল করতে চায়, সেটাকে রুখে দিতে হলে আমাদের একসাথে থাকতে হবে। এই বাংলা অনেক অনেক উন্নত, অনেক রিচ। আজকে যখন দেশ স্বাধীন হলো, আপনাদের বলে যখন দেশ স্বাধীন হলো, বা এই এই ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো আলাদা দেশ হয়ে গেল। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ হলো আর পাকিস্তান হলো মুসলিম কান্ট্রি। আপনারা বিখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেবের নাম শুনেছেন। তার বাড়ি পড়ে গেল পাকিস্তানে। তিনি একদিন পাকিস্তানের রেডিওর জন্য একটি গান রেকর্ড করলেন। যেদিন গান রেকর্ড করলেন সেদিন সারা রাত তিনি করাচি থেকে পেশোয়া পর্যন্ত নানা সঙ্গীত সম্মেলনে ঘুরলেন। সকালবেলায় স্টেশন ডিরেক্টরের ফোন, খান সাহেব যদি একটু অনুগ্রহ করে রেডিও স্টেশনে আসেন। ওস্তাদ বড়ে গুলাম আলী গেল রেডিও স্টেশনে, তাকে সুগন্ধি চা খাওয়ানো হলো, পান খাওয়ানো হলো। তারপর স্টেশন ডিরেক্টর বলছেন, খান সাহেব আপনি গতকাল যে গানটা রেকর্ড করেছেন সেই গানের প্রথম লাইনের একটা শব্দ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার মধু ভরা সঙ্গীতের কোনো অমর্যাদা হবে না। ওস্তাদ বড়ে গুলাম আলী বুঝতে পারলেন না। তারপর তাকে আগের দিনে রেকর্ড করা বিখ্যাত ঠুমরি, বিশ্ব চরাচর উন্মানা করা ঠুমরির প্রথম লাইনটা শোনানো হলো, ইয়াদ পিয়া কে আয়ে হায় রাম। যেহেতু রাম শব্দটা আছে, খান সাহেব এটা পাকিস্তানে চলবে না। তড়াক করে লাফিয়ে উঠলেন ওস্তাদ বড়ে গুলাম আলী। তিনি বললেন যে আপনারা আমার সঙ্গীত থেকে রামটা বাদ দিয়ে দিন, আমিও আপনাদের বাদ দিয়ে দেব। পরের দিনই চিঠি লিখলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে, লিখলেন অপেক্ষা, যন্ত্রণা, প্রেম দিয়ে যে সঙ্গীত তৈরি হয় তাকে রক্ষা করতে আমি ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক হতে চাই। মঞ্জুর হয়ে গেল। 15 দিনের মাথায় পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ওস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেব চলে এসেছিলেন আমাদের এই কলকাতায়। সারা জীবন থেকে গেলেন ভারতবর্ষে। আমরা সেই বাংলায় বাস করি।
ফলে এখানে কখনো বিভেদ করা যায় না। ফলে আমরা মিলেমিশেই থাকবো, এটাই আমাদের ব্রত নিতে হবে। এবং আজকের যে অনুষ্ঠান, আজকের যে সভা, অধিকার সংখ্যালঘু অধিকার দিবস। অধিকার বলতে আমরা কি বুঝি? আমরা মানুষ হিসেবে এই যে পৃথিবী, এই পৃথিবীর যে মাটি, এই পৃথিবীর যে জল হাওয়া, এই পৃথিবীর যে প্রকৃতি, তার উপরে আমাদের অধিকার তো আছে। কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা যখন কোন রাষ্ট্রের মধ্যে থাকি, সেই রাষ্ট্রের মধ্যে যে শাসন ব্যবস্থা আছে, যেমন ভারতবর্ষে গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে, বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, খাদ্যের অধিকার আইন তৈরি হয়েছে, কাজের অধিকার আইন তৈরি হয়েছে। ভারতবর্ষের সংবিধানে কিছু মৌলিক অধিকার আছে, যে অধিকারগুলো ভারতবর্ষের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে, সাম্য দিয়েছে, সমতা দিয়েছে। এই অধিকারগুলো হচ্ছে আমাদের অধিকার। সেই অধিকারগুলো আমরা তার জন্য লড়াই করি। সেই অধিকার প্রত্যেকটা মানুষ পাচ্ছে কিনা, এটার জন্য আমরা লড়াই করি। আমার ধর্ম আচরণ করা, এটা আমার অধিকার, সেটা বাইরের কেউ বাধা দিতে পারে না। এটা আমার নিজস্ব, ভারতবর্ষের সংবিধান তাই বলেছে, এটা আমার অধিকার। ফলে এই যে আমার বাক স্বাধীনতা, আমার গণতন্ত্র, আমার মতামত দেওয়ার অধিকার, এটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। এই অধিকারের জন্য আমাদের লড়াই থাকবে।